This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরপর কিছু ছবির কোলাজ দেখিয়ে আজ আমি ঠোঁটকাটা আপনাদের সামনে হাজির। হুগলির ডানকুনিতে সিপিআইএম এর ২৭তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। আর এই সম্মেলনের খসড়া প্রতিবেদনে কি বলা হয়েছে আসুন একবার দেখি। পার্টিতে এখন সকলেই নেতা হতে চাইছেন, কিন্তু শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই। এরিয়া জোনাল কমিটি থেকে জেলা কমিটির নেতা হওয়ার প্রবণতা বাড়ছে। প্রয়োজনে গোষ্ঠী লড়াই করে জেলা কমিটিতে স্থান পাওয়ার চেষ্টা চলছে। গোলমাল হচ্ছে, কিন্তু শাখা কমিটির সম্পাদক হতে তীব্র অনীহা। এর থেকে স্পষ্ট কমরেডদের মধ্যে নিচু তলায় বা শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই। কি আশ্চর্য! আজই সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষেরও পোস্ট। সেই পোস্টে কি আছে আসুন দেখি। আজকের দিনে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ১০০ বার দরকার, কিন্তু মাটিতে পা রেখে মূল জনসংযোগ, জনপরিষেবা হলো আসল মন্ত্র। ভালো কর্মী না হলে ভালো নেতা বা নেত্রী হওয়া কঠিন। যোগ্য নেতৃত্বের সাফল্যের চাবিকাঠি হলো তার কর্মী জীবনের অভিজ্ঞতার বাস্তবমুখী সময়োপযোগী প্রয়োগ। ফলে কি বলেছেন তিনি কুণাল ঘোষ একবার শোনাবো, শুনিয়ে তারপর কোন পথে যাচ্ছি দেখতে পাবেন। যে এটা শুধু রাজনৈতিক দল নয়, এটা যে কোনো কর্মক্ষেত্রের যে কোনো জায়গায় এটা প্রযোজ্য। আমি সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভালো পোস্ট করলাম, বাট আমি গ্রাসরুটে হয়তো নিজে দাঁড়িয়ে থেকে সে কাজগুলো করছি না। তো তাহলে এই গ্যাপটা তো মানুষ ভালোভাবে নেবেন না। ভাবলেন কোন পথ কেন বললাম? তার কারণ ওই যে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হওয়ার পন্থী, তার কারণ চলতি হওয়া তো ভোট। হ্যাঁ, তাই তো কি অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে সিপিএম আর তৃণমূলে। এক সমস্যা, নিচু তলায় কাজের মানসিকতা কম, কিন্তু হঠাৎ এখন কেন এরকম পোস্ট করে বসলেন বলুন তো? মুখপাত্র প্রশ্ন উঠছে। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আরে কিসের বয়স? এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। আমি পারবো রাস্তায় থাকতে ২.৫ মাস, আমার ৭০ বছর বয়স হলে। মানুষের মনের কি কোনো বয়স আছে? পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। আমি সত্যি কথা স্পষ্টভাবে বলি, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। সত্যি কথা স্পষ্ট করে বলেন। ২১শে জুলাইয়ের মঞ্চে বড় মুখ করে বলেছিলেন লোকসভা ভোটে যেসব জায়গায় ফল খারাপ হয়েছে সেখানে সংগঠনে রদবদল হবে। এই যে ১-১.৫ মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। ৩ মাসের মধ্যে। ৩ মাস তো কবে চলে গিয়েছে, ৭ মাস হতে চলল। রদবদল কোথায়? আমার কাজ, আমি যেটা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। সাংগঠনিক রদবদল তো হবেই। অভিষেক বলছেন রদবদল তো হবেই, সেটা কি তার দেওয়া তালিকা মেনে? ভোট কুশলী সংস্থার ওপর অনেকটাই কিন্তু অভিষেক নির্ভর করে। তার কারণ
সেই কুশলী সংস্থাকে তারই আনা। মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই প্যাক প্যাক বলে মন্তব্য করেছেন, বলেছেন তিনি যা তথ্য পাবেন তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। গত বুধবার সেই সংস্থার কর্তাকে নবান্নে ডেকে ঘণ্টাখানেক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের ব্যাপারে আমার কিছু জানা নেই, মানে আইপ্যাকের কারোর সাথে আমার মৌখিক আলাপও নেই, তাই বলবো যে তার উপায় নেই। অভিষেক জানিয়েছিলেন সংগঠনে রদবদলের জন্য তিনি দলনেত্রীকে তালিকা দিয়েছেন, একটা লিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিধায়কদের কাছে ব্লক সভাপতি হিসেবে 3 জনের নাম চেয়ে বসলেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় স্তরে সংগঠনে রদবদল এনে আসলে কেউ বোধহয় ঝুঁকি নিতে চাইছেন না। তাই বহু বিধায়কই হয় পুরনো নাম জমা দিয়ে পাশে লিখে দিচ্ছেন পরিবর্তনের প্রয়োজন নেই, কিংবা কেউ দিচ্ছেন না, তারা পরিবর্তন করবেন না। আবার খুব অল্প সংখ্যক বিধায়ক তাদের এলাকায় ব্লক সভাপতি বদলের জন্য 3টি করে নাম জমা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 3টি করে নাম দিন, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। সারা জায়গায় একে অপরকে দৌড় করিয়ে গুলি করে মারছে, আর নাম দেওয়ার বেলা দিচ্ছে না। যতই তৃণমূলের মধ্যে গন্ডগোল দেখেন, মারামারি দেখেন, ভোট যখন আসবে তখন দিদির তরফ থেকে বলে দেওয়া হবে দেখো ভাই, ক্ষমতা যদি থাকে তবেই চুরি করে খেতে পারবে। এটা হচ্ছে ঘটনা যে ওদের দলের আগে যারা নেতা ছিল, পরে যারা নেতা হবে সবাই চোর। আসলে ওসব নিয়ে তারা ওরিড না, তারা শুধু তৃণমূলের ঝান্ডাটা গায়ে পেলেই হলো, কাঁধে পেলেই হলো, কে কোন পদে থাকলো ডাজেন্ট ম্যাটার। 2026-এর আগে নতুন করে যদি এই ব্লক সভাপতি সরানো হয়, নতুন যিনি আসবেন তার সংগঠন বুঝে নিতে সময় লাগবে, আর পুরনো যিনি সরে যাবেন তিনি অবশ্যই অসহযোগিতা করবেন। 26-এর আগে এই ঝুঁকি বোধহয় নিতে চাইছেন না বিধায়করা। কিছু বলবেন? আমি দলের আভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলবো না, তা আমাদের দলের ব্যাপার। তাহলে কি টিম একদম রেডি, এটাই 26-এ যাবে? না না, এটা তো বলছি না আমি। তৃণমূল এমনিতে তৈরি আছে, 26-এ আমরা জিতবো তার জন্যই তৈরি আছে। শুনলেন প্রবীণ সৌগত রায় দলের অভ্যন্তরীণ ব্যাপারে কিছু বললেন না। তাহলে অভিষেকের সেবাশ্রয় কি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার একটা পাল্টা? সে প্রশ্ন উঠছে, অবশ্যই সে প্রশ্ন উঠছে। আর সেই সেবাশ্রয় নিয়ে প্রশ্ন করতেই প্রবীণ এমপি যা বললেন তাতে ঘরের ভিতরের ছবিটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না, হলো না। ইনফ্যাক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করছেন, প্রতিদিন প্রচুর মানুষকে পরিষেবা দিচ্ছেন। না, যে কোনো মানুষেরই সেবা করার প্রচেষ্টা ভালো, তবে আমার এত বড় ক্যাম্প করার ক্ষমতা নেই। আমি ছোট করে আমার এলাকায় যে হাসপাতালগুলো আছে তার মাধ্যমে লোকের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। বছর পেরোলেই বিধানসভা ভোট, দামামা বেজে গিয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। আর এ সময় সংগঠনে রদবদল করবে তৃণমূল, সন্দেহটা কিন্তু জোরদার হলো মুখপাত্র যা বলছেন কুণাল ঘোষ আর কথায়। দলের যখন যেখানে প্রয়োজন মনে হবে তখন বদল হবে। দলে নিশ্চয়ই কোনো প্রক্রিয়া চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ একজন নেতা, দলের প্রক্রিয়া চলছে। দল যখন মনে করবে তখনই তো সেটা সর্বসমক্ষে আনবে। বিভিন্ন জায়গায় তো বিভিন্ন পরিবর্তন সব আপনারা দেখতে পাচ্ছেন, বহু রাজ্যে, অন্য রাজ্যেও তো সেগুলো সব চলছে। দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আরো একবার পুরোপুরি, এটাকে কি মনে করছেন? মাঝখানে ভোট কুশলী সংস্থা বা আমি জানি না, আমি তো বরাবরই জানি যে ওর হাতে দলের রাশ, উনি তো সুপ্রিমো। এই প্রবীণ নবীন দ্বন্দ্বে কোন রফা সূত্রে শেষ পর্যন্ত শাসকের ঘরে রদবদল, তার জন্য অপেক্ষা ছাড়া সত্যি কোনো উপায় নেই। তবে বীরভূমের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে প্রবীণ নবীনের সংঘাত কিন্তু চরমে পৌঁছেছে। যদিও আপনারা বলবেন এ আর নতুন কি, প্রায় হয়, কিন্তু চরম বললাম আমি খুব সচেতনভাবেই। তার কারণ 2 বছর আগেও যে কেষ্টমণ্ডল শেষ কথা বলে এসেছেন, বিরোধ থাকলেও দলে প্রকাশ্যে বিরোধিতা করার কেউ ছিলেন না, সেই কেষ্টমণ্ডলের লোক এখন বীরভূমে খুন হয়ে যাচ্ছেন। ভাবতে পারেন, কাকরতলা, সেখানে পিটিয়ে খুন করা হয়েছে শেখ নিয়ামুলকে, লোহার রড দিয়ে পিটিয়ে মারা হয় তাকে।
তার পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে নিয়ামুল তৃণমূলের সক্রিয় কর্মী এবং তিনি অনুব্রত মণ্ডল গোষ্ঠী এ কারণে বলছি কারণ আপনারা জানেন বীরভূমে অনুব্রত গোষ্ঠী আর কাজল শেখ গোষ্ঠী আলাদা, মাঝখানে একটা ভার্সেস বনাম বসে যায়। প্রবীণ দাদার আশ্রয়ে থাকা সেই কর্মীকে পিটিয়ে মারলো কারা? আসুন কয়েকটা বক্তব্য শোনাই আপনাদের। আমরা তৃণমূল পার্টি করি, আমাদের জানের বদলে জান চাই। আমরা তৃণমূল দীর্ঘদূর থেকে করে এসেছি, আমাদের জানের বদলে জান চাই। আমাদের কালোরা 4 ভাই, বাদ থেকে 4-5 জনকে নিয়ে এসেছে। কালো, মিলন, সাদ্দাম, দিলখুশ, 12-14 জন ছিল ওরা। ওকে হাবড়ে বাস দিয়ে ফেলিয়ে এইভাবে মাছ ধরে করে মেরে। কালো আর কালোর দল বল কেন মারলো কেন? কি যে ওদের মনে কি আছে দাদা কিছুই বলতে পারবো না। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি অনুরোধ করে শাস্তি আমরা জরুর চাই, ফাঁসি। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, নানুরও আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। শুনলেন কালো শেখের দলবল। কে এই কালো শেখ? বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডলের অনুগামীকে পিটিয়ে মারার স্পর্ধা দেখায় কে? লালমাটির রাজনীতির যারা খোঁজ রাখেন তারা অনেকেই বলছেন যে এই কালো শেখ কাজল শেখের অনুগামী। তাহলে কেষ্ট কাজল বিবাদেরই শিকার হতে হলো নিয়ামুলকে? প্রশ্ন উঠবে, লোকজন তাই বলছেন। এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই দ্বন্দ্বেই নাকি এই খুন। আর নিয়ন্ত্রণ মানে আমরা জানি বিরোধীরা আবার বখরার হিসেব নিকেশ সেসব নিয়ে কথা বলেন। এক্ষেত্রেও কিন্তু এই নিয়ন্ত্রণ বলতে ওই বখরার হিসেব নিকেশ, ভাগ বাটোয়ারা সেসব উঠে আসলো। ভাইজান বাই বাই, বীরভূম জেলায় এখন দাদা আসছে তাই রাস্তা ফাঁকা করতে হবে। ওই গোষ্ঠী কন্দলের কোনো ব্যাপার নাই, থাকে বালির ট্রাকের কাছ থেকে টাকা আদায়ের ব্যাপার। সেখানে পরিষ্কার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা সভাপতি সবাই বলেছেন যে বেআইনি কিছু কাজ করলে, দল বিরোধী কিছু কাজ করলে কেউ রিয়াদ পাবে না, সে দলের যে কোনো পোস্টেই থাকুক বা যে কোনো দলের হোক না কেন। যে মারছে সেই তৃণমূল, যে মার খাচ্ছে সেই তৃণমূল। তাহলে পশ্চিমবাংলার প্রশাসন কি করছে? যিনি মারা গেছেন তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতেন, এই বিষয়টা আমার কাছে জানা আছে। বাকি কে তৃণমূল ছিল না ছিল, তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। বখরার লড়াইয়ে যে জিতবে সে আগামী দিনে সব টাকা পয়সার মালিক হবে। সুতরাং এই লড়াই ওপর থেকে লাগানো হচ্ছে। আসলে বর্তমানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা যে প্রত্যেকটা দল যেমন নির্বাচনের আগে একটা প্রস্তুতি নেয়, এটা হচ্ছে ওদের দলের প্রস্তুতির একটা বিষয়। এত কিছুর পরেও অবশ্য শাসক দলের কোনো নেতা গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পান না। অবাক। জিজ্ঞেস করুন, তারা বলবে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, গোষ্ঠী নেই, দলে বিভাজন নেই। কিন্তু ঘটনা এটা, বীরভূমে তৃণমূলকে তৃণমূলই পেটাচ্ছে। শুধু বীরভূম নয়, অন্যান্য অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, কিন্তু বীরভূমে সেটা প্রকট, একেবারে প্রকাশ্যে। তৃণমূলীর হাতে তৃণমূলীর খুন হতে হচ্ছে। 10 দিন আগে আপনাদের মনে আছে 11ই ফেব্রুয়ারি একই জায়গা কাঁকড়তলা বীরভূমের, সেখানে বালিঘাটের রাস কার হাতে থাকবে সেই নিয়ে দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং তার ফলস্বরূপ মুড়ি মুরগির মতো সেখানে বোমা পড়ে। মুড়ি মুরগি বললে কম বলা হয়, সেই ছবিটা ভয় ধরিয়ে দেওয়ার মতো। দেখুন একবার, অ্যাম্বিয়েন্স শুনুন। বোমাবাজিতে যার পা উড়ে গিয়েছিল তিনি কাজল শেখের অনুগামী। তারপর আবার সেই কাকড়তলার সংঘর্ষ। এটা বালির টাকার বখরা নিয়ে কিনা এটা নিয়ে একটা সংশয় রয়েছে, কিন্তু অনেকাংশেই সেই উত্তরটা পাওয়া যাচ্ছে হ্যাঁ, বালির ওই বখরা নিয়ে। কদিন আগে কাজল শেখ প্রশ্নটা তুলেছিলেন, 2 বছর বীরভূম শান্ত ছিল, এখন আবারও অশান্তি, রক্তারক্তি। প্রশ্ন উঠছে কেন? যে বীরভূম নিয়ে স্বয়ং তৃণমূল সুপ্রিমো নিদান দিয়েছিলেন, সেক্ষেত্রে সেই বীরভূমের ছবিটা কেন বদলাচ্ছে না, এই প্রশ্ন আরো একবার আমরাও তুললাম। দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। 11 মানুষ মার্ডার হয়নি তো, 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। 2026-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব যেন জেলায় আরও প্রকট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন। সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি। 23-এ নির্বাচনে, 24-এ নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে।
মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে। তাহলে কেন এই বোমা, কেন মানুষের জীবন সংশয় ঘটবে? পিসিমণি বলেছিলেন শিল্প করতে, পিসিমণির ভাইয়েরা বীরভূমে শিল্প করেছে, কুটির শিল্প, বোমা শিল্প, আর বাড়িতে বাড়িতে শিল্প হচ্ছে। আপনি দেখুন যে কিছুদিন আগে বালির কারবারকে কেন্দ্র করে এই তৃণমূলের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, এক ভাইজান আর এক কাগজের বাঘ। কাজলের ইশারাই কিন্তু এখানে যথেষ্ট। মানে কাজল শেখ 2 বছর বীরভূম শান্ত ছিল, মানে অনুব্রত যে সময় তিহারে ছিলেন একা কাজলের গোষ্ঠী ছিল, কেষ্টমণ্ডল ফিরে আসায় দুই গোষ্ঠীর সক্রিয়তা বীরভূমে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, ইঙ্গিতটা তেমনই। চোর এগুলো দেখুন, এগুলো তো কোনো রাজনৈতিক বিতর্ক নয়, রাজনৈতিক লড়াই নয়, এখানে মাল কামানোর লড়াই। তৃণমূলে গেছে যারা চুরি করার জন্যই গেছে, এবার কে চুরিটা করবে তাই নিয়ে ওদের মধ্যে মারামারি হচ্ছে। মূল লক্ষ্যই হচ্ছে টাকা তোলা। তো সেখানে সকলকে দিয়ে না খাওয়া কিংবা 75-25-এর যেটা ঠিক করে দেওয়া আছে দলের মধ্যে কর্মসূচি, সেটা থেকে বিচ্যুত হলেই এ ধরনের বোমাগুলি চলবে। সবই তো দখল হয়ে যাওয়ার পর সেই দখলদার যারা, তাদের মধ্যে মারামারি খুনোখুনি হতে হবে, কারণ এখানে রসদ কমে যাচ্ছে, ভাগিদার বেড়ে যাচ্ছে। যদু বংশ এমন করেই ধ্বংস হবে। আমি তো বুঝতে পারছি না 26 আদৌ প্রার্থী দিতে পারবে কিনা, যেভাবে একে অপরকে মারছে, যেভাবে একে অপরকে খুন করছে। যেখানে টাকা সেখানেই তৃণমূল, না সবাই তৃণমূলের অনুগামী, সবাই দিদির সোনার টুকরো ভাই। ফলে খুনাখুনি বাড়তে থাকবে। নেতারা যারা একদিন একটা মোটরসাইকেলে খুশি থাকতো, এখন 4 চাকা লাগে। এর থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গে আইনের শাসন বলতে আর কিচ্ছু নেই। এই বখরা কাটমানির কথা কিন্তু শুধু বিরোধীরা বলছেন না, কাজল শেখের মুখেও কিন্তু এই কাটমানি শোনা গিয়েছিল। আঙুর ফল টক, কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারে। ও কি বলছে আমার দেখে লাভ নেই, আমি জীবনে কাটমানি খাই না। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সে বলুন কি বলছে, তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না। দেখুন, আমার কাছে কোনো ঠান্ডা লড়াই বলে কিছু নেই, আমি কিছু বুঝতে পারছি না, জানি না করতে কীভাবে উপলব্ধি করতে পারছেন। কেউ বা নিজেকে যদি অনেক বড় কিছু ভাবছে, হয়তো ভুল ভাবছে। 24-এ নির্বাচনে দিয়েছে, কাটাকাটি খুনোখুনি রাহাজানি ছাড়া মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গা নিতে এসে না, আমি চুল করে বসে নাই। মহাকুম্ভে স্নান করতে গিয়েও ভোটের অঙ্ক শোনাচ্ছেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ার শুভেন্দু লিখেছেন, আসুন একবার দেখি কি লিখেছেন তিনি। প্রয়াগরাজে পূর্ণ মহাকুম্ভে এখনো পর্যন্ত প্রায় 56.25 কোটি ভক্ত পুণ্য স্নান করেছেন, যা একটি রেকর্ড। এই সংখ্যা সমগ্র ইউরোপীয় ইউনিয়ন 449 মিলিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র 346 মিলিয়ন সহ বহু দেশের জনসংখ্যার চেয়ে বেশি। শুধু তাই নয়, পাকিস্তান এবং বাংলাদেশের সম্মিলিত জনসংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে শেখা উচিত কিভাবে এই রকম বৃহৎ আকারের একটি কর্মকাণ্ডকে সুপরিকল্পিতভাবে দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে বিশ্বমানের করে তুলতে হয়। শুভেন্দু এটা পোস্ট করেছেন। ফলে মিডিয়াকে বলা শুভেন্দুর কথা গমগম করে বাজছে কুম্ভমেলার লাউড স্পিকারে। আনন্দে আত্মহারা রাজ্যের বিজেপি নেতাকর্মীরা, এবং সেটা সবই হচ্ছে কিন্তু ওই वोट 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 माथा रे। ये हुआ है, संभव हुआ है योगी जी का लीडरशिप में और मोदी जी का मार्गदर्शन में। प्रयागराज का आम जनता और उत्तर प्रदेश सरकार और देश की सरकार, इतना बढ़िया कार्यक्रम, इतना सुंदर कार्यक्रम कोई वीवीआईपी का या दूसरा कोई ये मृत्यु कुंभ नहीं है, अमृत कुंभ है। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে হই হই করে নেমে পড়েছে গেরুয়া বাহিনী। টার্গেট বাড়তি 5%, 5% হিন্দু ভোট। এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে।
শুভেন্দু ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অস্ত্র করে তিনি হিসেব মিলিয়ে ফেলতে পারবেন। চাপ বাড়াতে মুখ্যমন্ত্রীর মন্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবিতে দলবল নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে রেকর্ডে রেখে দিয়ে গেলেন। কোনো আলাপচারিতা বা রাজনৈতিক ভাষণ করতে গিয়ে তার এতটুকু অনুতাপ নেই। যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করার কি আছে? উনি দম্ভ দেখাচ্ছেন কেন? উনি তো স্টেট বলবেন, মুখ থেকে ভুলে বেরিয়ে গেছিল। আশ্চর্য কথা বলছেন শুভেন্দু। তিনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর করেছেন। তিনি ভালোই জানেন মমতা হিসেব না করে কিছু বলেন না। ওর খাওয়া রাজনীতিক মমতার প্রবীণ ব্রিগেডের কথাবার্তাও কিন্তু সেটাই বোঝাচ্ছে। তারা দেখাচ্ছেন শঙ্করাচার্যের সার্টিফিকেট। এবারে কুম্ভতে যা হলো, অতীতে কখনো এরকম কুম্ভ হয়নি। আমাদের জানা নেই অতীতে কী হয়েছে না হয়েছে, তবে এত কুৎসিত অবস্থা, এত মানে আমাদের পাড়ার লোকেরা অনেকে গিয়েছে, তারা দেখেছে কি প্রচণ্ড খারাপ অবস্থা। বিজেপি একটা পার্টি যা ধর্মীয় ব্যাপার নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। কুম্ভ মেলার সাথে তো কোনো রাজনীতি নেই, তবে কুম্ভ মেলার প্রশাসনিক ব্যবস্থা দায়িত্বে যারা ছিল উত্তরপ্রদেশ সরকার, তারা ব্যর্থ হয়েছে। 14 মাইল 15 মাইল দূর থেকে, কিলোমিটার দূর থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ অসহায়, ওখানে অসহায় হয়েছে। তীর্থ করতে যাচ্ছে একটা আলাদা অনুভূতি নিয়ে যে আমার কল্যাণ হবে, এই জন্যে যাচ্ছে। কিন্তু এত অবস্থা, রেগুলার আগুন লেগে যাচ্ছে, এতগুলো মানুষের মৃত্যু হয়ে গেল। কুম্ভ মেলাতে লোক পাঠাবার দায়িত্ব যে রেলের ছিল, তারা ব্যর্থ হয়েছে। অনেক প্রচার করেছেন কিন্তু সেই ব্যবস্থা করতে পারেনি। যোগী বলছে তার নিজের পিঠ বাঁধাবার জন্য বলছে। এসব কুম্ভ মেলা নিয়ে কথা বলে বিজেপির কোনো রাজনৈতিক লাভ হবে না। যোগীজি নিজেও বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার বিধানসভায় তিনি টিপ্পণী করছেন, যে বলছেন যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সে কথা বলা যায় না। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। খুব বলা যায়, খুব বলা যায়। কুম্ভকে মেলায় গিয়ে যদি এত মানুষের মৃত্যু হতো, মৃত্যু কুম্ভ ছাড়া কি বলবে লোকে? আমি দেখেছি পেপারে অনেকেই সমর্থন করেছেন মমতার বক্তব্য। অখিলেশ যাদব থেকে শুরু করে শঙ্করাচার্যকে হিন্দু ধর্মের গুরু বলা হয়, তিনি পর্যন্ত স্বীকার করেছেন। এসব কুম্ভ মেলা নিয়ে কথা বলে বিজেপির কোনো রাজনৈতিক লাভ হবে না।